আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমজাদ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরে আমন্ত্রণ। সরকারি সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার, বললেন অর্থমন্ত্রী। সারা দেশে আরও 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, 80% হবে নারী, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। কক্সবাজারে পাহাড় ধসে নারী ও শিশুসহ 9 জন নিহত। শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসনে ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে সরকার, শিপ ব্রেকিং খাতকে গ্রিন ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তোলা হবে, বললেন শিল্পমন্ত্রী। ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির শোক র্যালিতে লাখ লাখ মানুষের সমাগম। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। আজ সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। এই সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপর রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন। এদিকে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একই সাথে সৌদি যুবরাজও বাংলাদেশ সফরের আগ্রহ জানিয়েছেন। উপদেষ্টা জানান, সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে এই আমন্ত্রণপত্র তুলে দেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। তবে প্রধানমন্ত্রীর সফর কবে হবে সেই বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। The Honorable Ambassador of the Kingdom of Saudi Arabia. This morning he called on the Honorable Prime Minister Tariq Rahman at the Cabinet Secretariat. The Honorable Ambassador conveyed greetings, His Highness the Crown Prince of Saudi Arabia, and extended an invitation from His Highness the Crown Prince to our Honorable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. The Ambassador also conveyed that His Highness the Crown Prince, His Excellency Mohammed bin Salman, is also very much interested to visit Bangladesh at a convenient time. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেস IAPB এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশের চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টি প্রতিবন্ধিতার হ্রাস এবং এই খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এই সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর MA মুহিত উপস্থিত ছিলেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এতে জনগণের সময়ের পাশাপাশি অর্থ ব্যয় কমবে।
আজ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে ইনোভেশন শোকেসিং 2025-26 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। শেয়ার বাজারের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ও অর্থ অপচয় হয়েছে, সেটি আর হবে না বলেও আশ্বস্ত করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এই সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন 5টি দপ্তর ও সংস্থাকে পুরস্কৃত করা হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব উইদাউট ওয়েস্টিং এ মোমেন্ট সমস্ত দেশটাকে ডিজিটালাইজেশন করতে হবে। এই জন্য আপনার বাজেটে খেয়াল করেছেন আমাদের অ্যালোকেশনে কিন্তু এভরিবডি ওয়াজ ইনক্লুডেড, এভরিবডি, কেউ বাকি নেই। এই যে ইনক্লুসিভনেস আপনি খালি অর্থনীতিতে আনলে হবেন না, এই যে মানুষের দুয়ারে সার্ভিস পৌঁছানোর ব্যাপারে যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু এগুলো কোনো সুযোগ নেই। প্রত্যেকটি মানুষকে বাংলাদেশের অর্থনৈতিক বলেন, রাজনীতি বলেন, সমাজ বলেন, কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে হলে টেকনোলজির কোনো অল্টারনেটিভ নাই এই মুহূর্তে। মানুষের ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দিতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, যার মধ্যে 80,000-ই হবে নারী। পাশাপাশি মিড ওয়াইফের সংখ্যাও বৃদ্ধি করা হবে। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মিড ওয়াইফারি পোশাকে শক্তিশালীকরণ বিষয়ক জাতীয় পর্যায়ের অ্যাডভোকেসি শীর্ষক কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মাহমুদ সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। কর্মশালায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ মিড ওয়াইফারি সোসাইটির সভাপতি রোজিনা খাতুনের সভাপতিত্বে ইউএনএফপিএ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং, নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের পরিচালক দিল আফরোজা বক্তব্য রাখেন। তৃণমূল পর্যায়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে দক্ষ ও পেশাদার মিড ওয়াইফ নিয়োগের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু মোকাবেলায় সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান। আমরা যে এই বছর 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিব, তার মধ্যে 80,000 হবে মেয়ে লোক। এই 80,000-এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে আমাদের মিডওয়াইফারি। সারা বাংলাদেশের প্রত্যেকটা পৌরসভা, সিটি কর্পোরেশনকে আমরা পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত রেখেছি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে। এবং মশাকে মারার জন্য ফ্লাইং মশা, যেটা অ্যাডাল্ট মশা, সেটার জন্য স্প্রে হচ্ছে এবং লার্ভা মারার জন্য একটা নতুন ট্যাবলেট আমরা আগামী 7 দিনের ভিতর সংগ্রহ করার প্রচেষ্টা চালাচ্ছি। আমরা হসপিটালকে নির্দেশ দিয়েছি জ্বর চলে যাওয়ার পরেও যতক্ষণ না পর্যন্ত ডাক্তাররা সন্তুষ্ট হবে যে রোগী সম্পূর্ণরূপে ভালো, ততক্ষণ পর্যন্ত কোনো রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে না। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণের ফলে পৃথক 3টি স্থানে পাহাড় ধসের ঘটনায় নারী ও শিশুসহ 9 জন নিহত হয়েছেন। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। এদিকে কক্সবাজারে গত 24 ঘন্টায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গ্রামীণ জনপদের উন্নয়নে গতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি প্রদানের লক্ষ্যে গ্রাম সরকার ব্যবস্থা প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা জানান। এই সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশিদ চৌধুরী উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, প্রান্তিক জনপদের সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে স্থানীয় পর্যায়ের শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসন ও উন্নয়ন কার্যক্রম বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে অধিকতর শক্তিশালী করা হবে বলে জানিয়ে তিনি বলেন, কৃষি ও সমবায় উন্নয়নে কৃষক সংগঠন গঠন, সমবায় ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ, খাল খনন ও সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি অবকাঠামো জোরদারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এর আগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন, সাধারণ ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন, গ্রামীণ উদ্যোক্তা তৈরি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকার বিভিন্ন অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার দেশের শিল্প কারখানাগুলোতে জ্বালানির সংকট নিরসনে ক্রাশ প্রোগ্রাম চালু করেছে জানিয়ে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এই সংকট পূর্বপুরুষ সূত্রে পাওয়া, চোখের পলকে যা সমাধান সম্ভব নয়। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, শিপ ব্রেকিং ব্যবসা করতে হলে সবাইকে গ্রিন লাইসেন্স নিতে হবে। এর জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। শিপ রিসাইক্লিংয়ে পূর্বের যে গৌরব তা পুনরুদ্ধার করতে সরকার কাজ করছে। আমজাদ হোসেনের প্রতিবেদন। চট্টগ্রামের সীতাকুণ্ডের সমুদ্র পাড়ে বিশাল এসব জাহাজকে নিয়ে যে কর্মযজ্ঞ, তা জাহাজ নির্মাণে নয়, ভাঙ্গাকে কেন্দ্র করে। ছোট বড় মিলিয়ে এরকম ১৫৬টি ইয়ার্ডে চলছে এই ভাঙ্গার কাজ, যাতে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন প্রায় ২ লাখ মানুষ। এ খাতের ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দ বলছেন, জাহাজ ভাঙ্গা শিল্পে বাংলাদেশে রয়েছে ব্যাপক সম্ভাবনা। এ খাতকে এগিয়ে নিতে অর্থনৈতিক ও নীতিগত সহযোগিতা প্রয়োজন। ব্যাংক যদি আমাদেরকে কম ইন্টারেস্টে কিছু লোন প্রোভাইড করে, তাহলে ইয়ার্ডের সংখ্যাটা আরও বাড়বে। বিমকো, যেটা একটা লার্জেস্ট শিপ ওনার্স অ্যাসোসিয়েশন, ওদের এস্টিমেটস অনুযায়ী নেক্সট ১০ বছরে ১৬,০০০টা জাহাজ রিসাইকেল করা হবে। আপনি যদি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানও যদি আপনি কম্বাইন করে দেখেন, তাহলে দেখবেন যে ইয়ার্ড সংখ্যাটাও খুব কম। বাংলাদেশ একটা ওয়েল পজিশন স্টেটে আছে, কারণ আমাদের তো কোনো আয়রন ওর নেই। আমাদের যতগুলো লোহার চাহিদা আমরা ইম্পোর্ট করে দেখি। আমরা যদি শিপ ব্রেকিংয়ের পাশাপাশি শিপ বিল্ডিংটাকে যদি ইমপ্রুভ করতে পারি, এবং আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কের যারা ব্যবসায়ী আছে তাদেরকেও যদি আমরা প্যাট্রোনাইজ করতে পারি, তারা প্রচুর ফরেন কারেন্সি আমাদেরকে সরকারের রেমিটেন্সে যোগ করতে পারবে। টানা কয়েক বছর জাহাজ ভাঙ্গা শিল্পের প্রথম অবস্থানে বাংলাদেশ থাকলেও এখন দ্বিতীয় অবস্থানে। শীর্ষ স্থান পুনরুদ্ধারে করণীয় এবং বিশাল কর্মযজ্ঞ দেখতে সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শনে আসেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এরই অংশ হিসেবে শিল্প সচিবকে সঙ্গে নিয়ে সীতাকুণ্ডে অবস্থিত পিএসপি অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রি এবং আরব শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ডের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। একই সঙ্গে জাহাজ ভাঙ্গা শিল্পে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা সহ চলমান কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় শিল্পমন্ত্রী গণমাধ্যমকে বলেন, শিপ ব্রেকিং ব্যবসা করতে হলে সবাইকে গ্রিন লাইসেন্স নিতে হবে। এজন্য সব ধরনের সহযোগিতা দিবে সরকার। এখন এই মুহূর্তে ৩১টা গ্রিন লাইসেন্সের প্রতিষ্ঠান আছে। আরও যারা ব্যবসা করতে চায় তাদেরকেও আমরা টেকনিক্যাল সাপোর্ট দিব, প্রয়োজনীয় সহযোগিতা দিব। কিন্তু যারা জাহাজ রিসাইক্লিংয়ের ব্যবসা করবেন তাদের সবাইকে কমপ্লায়েন্ট হতে হবে, গ্রিন লাইসেন্স নিতে হবে। আজকে থেকে ২ বছর আগেও আমরা প্রায় 45% মতো সারা বিশ্বে যে পরিমাণ জাহাজ রিসাইক্লিং হতো তার প্রায় অর্ধেক আমরা নিজেরা করেছি। তা আমাদের এই অবস্থান আবার সাময়িককালের জন্য আমরা বিচ্যুত হয়েছি। ইনশাল্লাহ আমাদের এই ১ নম্বর পজিশন আবার আমরা দ্রুত ফিরিয়ে আনবো। দেশের শিল্প কারখানায় জ্বালানি সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, এ সংকট উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তারা, তবে সংকট উত্তরণে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। জ্বালানির ব্যাপারটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এটা সমাধানটা এত সহজ না। কারণ আমরা যে পরিমাণ গ্যাস ব্যবহার করি এখন প্রায় ১৬০০ MMCFD আমাদের শর্টেজ থাকে। ইচ্ছা করলেও এটা নাটকীয়ভাবে বৃদ্ধি করা যাবে না, কারণ যে 2টা FSRU আছে তার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, এবং আরেকটা FSRU যোগ করলে এই পাইপলাইনটাও, গ্রিড লাইনটাও এক্সস্টেড হয়ে যাবে। কিন্তু তারপরেও সরকার বিভিন্ন ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে চিন্তা করছে, আমরা কিছু ফিজিবিলিটি স্টাডি করছি, দ্রুত কী উপায়ে অধিকতর গ্যাসের যোগান দেওয়া যায়, এগুলো নিয়ে আমরা কাজ করছি। পরে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের মালিক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন শিল্পমন্ত্রী। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ।
ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র্যালি শুরু হয়েছে। আজ সকাল থেকে রাজধানী তেহরানে শুরু হওয়া এই র্যালিতে যোগ দিতে লাখো মানুষ সমবেত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি জানাজা ও শোক র্যালিতে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম হয়েছে। শোক র্যালিতে অংশ নিতে ভোর থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামে। স্থানীয় সময় সকাল 6টায় তেহরানের গ্র্যান্ড মোসল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোক র্যালি শুরু হয়। এই কমপ্লেক্সে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদেহ 2 দিন রাখা হয়েছিল। শোক র্যালিটি তেহরানের দামাভান্দো স্ট্রিট, ইমাম হোসেন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্কয়ার এবং মেহরাবাদ শহীদ লাশকুরি হাইওয়ে হয়ে প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে। শোক র্যালির তেহরান পর্বের সমাপ্তি হবে আজাদি স্কয়ারে। আগামীকাল পবিত্র কোম শহরে আয়াতুল্লাহ আলী খামেনির আরেকটি জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বুধবার তার মরদেহ ইরাকের নজফে ইমাম আলীর পবিত্র মাজার এবং কারবালায় ইমাম হোসেন ও হজরত আব্বাসের পবিত্র মাজারে নেওয়া হবে। খামেনির শেষ ইচ্ছে অনুযায়ী আগামী 9 জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। ইয়েমেনের বন্দর নগরী হোদেইদাহের দক্ষিণাঞ্চলে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত 14 সরকারি সেনা নিহত হয়েছেন। ইয়েমেন সরকারের এক সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, হোদেইদাহের দক্ষিণে অবস্থিত হাইস এলাকায় সরকারি বাহিনীর হুতিদের আকস্মিক হামলা প্রতিহত করেছে। এই সংঘর্ষ কয়েক ঘন্টা ধরে চলে। ওই সামরিক কর্মকর্তা আরও বলেন, সংঘর্ষে হুতি বিদ্রোহীদেরও বেশ কয়েকজন হতাহত হয়েছেন, তবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা তিনি উল্লেখ করেননি। 2015 সাল থেকে হুতি বিদ্রোহীরা ইয়েমেন সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছেন। 1 দশকের এই গৃহযুদ্ধে ইতিমধ্যে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। যুক্তরাষ্ট্রে 1 সপ্তাহ ধরে চলা তীব্র দাবদাহে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন রাজ্যের অন্তত 25 জন মানুষের প্রাণহানি ঘটেছে। একই সময়ে দেশটির পূর্ব উপকূল, দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় 4 কোটি মানুষ এখনও চরম গরমের সতর্কতার মধ্যে রয়েছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারি কর্মকর্তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, নিউ জার্সি রাজ্যে গরমের কারণে সবচেয়ে বেশি 22 জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। এর পাশাপাশি ইলিনয় রাজ্যে 1 জন এবং মিসিসিপি রাজ্যে আরও 2 জনের প্রাণহানির রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আর্দ্রতা ও বায়ুর তাপমাত্রার সমন্বয়ে তৈরি হওয়া হিট ইন্ডেক্স বা অনুভূত তাপমাত্রা ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর এবং ফ্লোরিডার জ্যাকসনভিলের মতো শহরগুলোতে 37.7 ডিগ্রি থেকে 40.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। আবারও দেশের খবর। চট্টগ্রামে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল থেকেই থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় চট্টগ্রামে 206.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। সেই সঙ্গে নগরীতে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। গত রাত থেকে নগরীর আকবরশাহ ঝিল এলাকা, বিজয়নগর পাহাড়, শান্তিনগর পাহাড়, বেলতলি ঘোনা পাহাড় থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এসব মানুষকে স্থানীয় আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। এছাড়া নগরীর টাঙ্কির পাহাড়, লালখান বাজার, মতি ঝর্ণা, পোড়া কলোনি, ঢেবার পাড়, 16 শহর রেল স্টেশন সংলগ্ন পাহাড় ও আশপাশের এলাকায় বসবাসরত মানুষকে নিরাপদে সরে যেতে মাইকিং করে জেলা প্রশাসন। এদিকে চট্টগ্রাম নগরে ভারী বর্ষণজনিত সম্ভাব্য দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র শাহাদাত হোসেন। সকালে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শনকালে তিনি খাল, নালা ও ড্রেনের পানি প্রবাহ অবলোকন করেন এবং চলমান জলাবদ্ধতা নিরসনে কার্যক্রমের খোঁজ খবর নেন। এই সময় মেয়র বলেন, টানা 2 দিনের বৃষ্টিপাতের পরও নগরীর অধিকাংশ এলাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হওয়ায় কোথাও উল্লেখযোগ্য জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। তিনি বলেন, বর্ষা মৌসুমে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সিটি কর্পোরেশনের সকল বিভাগ প্রস্তুত রয়েছে। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন।
টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড দারুণ আলোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সে মন্তব্য কেনই বা তোলপাড় নেট দুনিয়ায়। সত্যি কি তিনি এমন মন্তব্য করেছেন? বিস্তারিত সীমা শারমিনের প্রতিবেদনে। অনুসন্ধানের প্রথম ধাপেই হোঁচট খেতে হয়, কারণ যে ফটোকার্ডটি ভাইরাল হয়েছে তার কোনো তথ্যসূত্র নেই। কোনো সংবাদ সম্মেলন, কোনো টকশো কিংবা কোনো সাক্ষাৎকারের বরাত দেওয়া হয়নি সেখানে। শুধু একটি ছবি আর একটি বক্তব্য। সূত্রের খোঁজে অনুসন্ধানী টিম পৌঁছে যায় দৈনিক প্রভাত কণ্ঠ নামের একটি ফেসবুক পেজে। ৩০ জুন এই পেজ থেকেই প্রথম ফটোকার্ডটি পোস্ট করা হয়। অথচ খোঁজ নিয়ে জানা যায় দৈনিক প্রভাত কণ্ঠ নামে বাংলাদেশে কোনো নিবন্ধিত পত্রিকা বা অনলাইন পোর্টাল নেই। পেজটির আগের পোস্টগুলো পর্যালোচনা করলে দেখা যায় এটি নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে অসমর্থিত তথ্য ও ফটোকার্ড প্রচার করে থাকে। এরপর শুরু হয় দ্বিতীয় ধাপের অনুসন্ধান। ডক্টর ইফতেখারুজ্জামান দেশের একজন পরিচিত ব্যক্তিত্ব। তিনি যদি এমন কোনো মন্তব্য করে থাকেন তবে তা মূলধারার গণমাধ্যমে অবশ্যই প্রকাশিত হবার কথা। কিন্তু গত ১ মাসের সবকটি জাতীয় দৈনিক টেলিভিশন চ্যানেলের টকশো এবং টিআইবির নিজস্ব ওয়েবসাইটের প্রেস রিলিজ তন্ন তন্ন করে খুঁজেও এই বক্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। সব তথ্য প্রমাণ বিশ্লেষণ করে ফ্যাক্টচেকের অনুসন্ধান এই সিদ্ধান্তে পৌঁছে যে ফটোকার্ডে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই ঘটনা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শেয়ার বাটন কতটা শক্তিশালী হতে পারে। যাচাই না করে শুধু একটি ফটোকার্ডের ওপর ভরসা করে মতামত তৈরি করা বা সিদ্ধান্ত নেওয়া কতটা বিপজ্জনক। তথ্যের এই জোয়ারে সত্য আর মিথ্যার পার্থক্য করার দায়িত্ব এখন ব্যবহারকারীর নিজের হাতেই। আর একটি সচেতনতাই রুখে দিতে পারে শত শত গুজব। সীমা শারমিন, বিটিভি নিউজ। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যে সারা দেশের মতো চট্টগ্রামেও পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। এই উপলক্ষে সকালে স্থানীয় সার্কিট হাউসে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যুগ্ম পরিচালক মোর্শেদ আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম বক্তব্য রাখেন। পরে উপকারভোগীদের মাঝে ঋণের চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্যসূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৫,৪৮৯.৯২, যা গতকালের চেয়ে শতকরা ০.৪৭ বেশি। এছাড়া সিএসসি ৩০-এর মূল্যসূচক দাঁড়ায় ১৪,০৬৯.৪৮, যা গতকালের চেয়ে শতকরা ০.৮৩ বেশি। আজ ২৫৪টি কোম্পানির ৪৮,৫৯৮টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য ১৬,৫৯,৫১,০০০ টাকারও বেশি। এর মধ্যে ১৩৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৯৩টির কমেছে এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার ১২২ টাকা ৮৫ পয়সা, সিঙ্গাপুর ডলার ৯৫ টাকা ১৩ পয়সা, অস্ট্রেলিয়ান ডলার ৮৫ টাকা ২৭ পয়সা, কানাডিয়ান ডলার ৮৬ টাকা ৫২ পয়সা, হংকং ডলার ১৫ টাকা ৫৩ পয়সা, ইউরো ১৪০ টাকা ৫১ পয়সা, ব্রিটিশ পাউন্ড ১৬৪ টাকা ৫ পয়সা, সৌদি রিয়াল ৩২ টাকা ৪৩ পয়সা, কাতার রিয়াল ৩৩ টাকা ৪১ পয়সা, ইউএই দিরহাম ৩৩ টাকা ১৬ পয়সা, কুয়েতি দিনার ৩৯৫ টাকা ৯৬ পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত ২৯ টাকা ৮৬ পয়সা,
থাই বাত 3 টাকা 66 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 29 পয়সা, চীনা ইউয়ান 18 টাকা 10 পয়সা। এবার আবহাওয়ার খবর। ওড়িশা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন ওড়িশা এলাকায় মৌসুমী স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবারও বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের কারণে মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.1 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 14 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 42 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে ভোর 5টা 16 মিনিটে এবং জোয়ার বেলা 11টা 44 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 5টা 35 মিনিটে। প্রিয় দর্শক,